খোলা জানালা গলে এক ঝাঁক সোনালি রোদ এসে মেঝের বুকে বসেছে। সেই আঁচে তপ্ত ঘরদোর, মার্বেল ফ্লোরে বুটের খটখটে শব্দ তুলে ইয়াসির সোজা তুষিকে খাটে এনে বসালো। মেয়েটার চোখ জুড়ে তখন অপার বিস্ময়ের মেলা। ইয়াসিরের ঠান্ডা নির্লিপ্ত চেহারায় বড় আশ্চর্য বনে চেয়ে রইল সে। তুষি স্বপ্নেও ভাবেনি মানুষটা ওকে সাহায্য করবে। গভীর সমুদ্রে জেগে ওঠা টুকরো দ্বীপের মতো আশ্রয় হবে এক্ষুনি। ইয়াসির কোনো কথা বলল না, একটা প্রশ্নও করল না ওকে। বিদীর্ণ নীরবতার ঝুলি ভেঙে ড্রয়ার খুলল টেবিলের। সাদা ফার্স্ট এইড বক্সটা নিয়ে ফের বসলো সামনে। তুষির রক্তে ভেজা চুলগুলো লেপ্টে ছিল গালে, কপালের ক্ষত অর্ধেক ঢেকে গেছে তাতে। ইয়াসির সময় নিল, যেন ভাবলো কিছু। পরপরই নিঃসংকোচ আঙ্গুলগুলো চালিয়ে চুল নিয়ে গুজে দিল কানে। সঙ্গে সঙ্গে তুষির বুকের ভেতর কিছু একটা দুম করে লাগলো। কোনো হাতুড়ির ঘা কিংবা কুড়োলের কোপ হবে কিছু একটা। ইয়াসির তুলোয় অ্যান্টিসেপটিক লাগিয়ে চেপে ধরল ক্ষততে। মেয়েটা সামান্য নড়ে উঠল ব্যথায়, অথচ টুটা শব্দ নেই। মুখ দৃষ্টি অচল তার, অচল জিভের ডগা। ইয়াসির নিঃশব্দ নিশ্চুপ, ভীষণ স্বাভাবিক তার চেহারা। রক্তাক্ত কাউকে সাহায্য করা তো অস্বাভাবিক কিছু নয়, কিন্তু খুব কাছাকাছি বসে থাকা মনোযোগী, নিখুঁত আর অদ্ভুত যত্নশীল মানুষটাকে জাগতিক সমস্ত নিবেশন ঢেলে দিল তুষি। এতটা মুখোমুখি কাছাকাছি বসে ইয়াসিরকে আরো ভালো করে দেখল সে। তীক্ষ্ণ গড়নের মাঝে দুটো চিকন চোখ, আহামরি দৃঢ় চোয়াল, স্থূল ভ্রুয়ের সাথে সোজা ধারালো নাকের ডগা, নিটল ওষ্ঠপুট ঈষৎ লাল, সামান্য উঁচু নিচু। ঠিক নিচের ঠোঁটের ডান দিকে ছোট্ট একটা তিল। তুষির নজর বিঁধল ইয়াসিরের চোখের দিকে, খুব গভীর আর রহস্যময় ওরা। অন্ধকার রাতের মতো কালো দুটো মণি, বাঁকা কালো পাপড়িগুলো কেমন আশ্চর্য রকম আকর্ষণীয়। হঠাৎ চোখ তুলল ইয়াসির। ঠার চাহনিতে তুষি থতমত খেলো, নজর সরালো এদিক সেদিক। ইয়াসির ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করলো। তার স্পর্শে সুরক্ষা ব্যতীত ভিন্ন কিছু নেই। খুব সাবলীল শুধালো, ব্যথা করছে? দুপাশে মাথা নাড়ল তুষি, বোঝালো করছে। করারই কথা, তোমার জায়গায় ইউষা হলে এতক্ষণে দুবার সেন্সলেস হয়ে যেত। তুষি চুপ। ইয়াসিরের নজর পড়ল ওর পায়ের দিকে। ফর্সা গোড়ালি ফুলে একাকার, সেখানে নিজের ঠান্ডা হাত ছোঁয়াতেই ছিটকে উঠল মেয়েটা। ইয়াসির ওর মুখের দিকে ফিরল, চোখ মুখ কুঁচকে বসা। তুষি প্রমাণ দিল কি সাংঘাতিক লেগেছে পায়ে। শ্বাস ফেলল ইয়াসির, ফোন বের করে কল করলো কাউকে। তুষির হঠাৎ গা গুলিয়ে এলো, টের পেল কান, মাথা, চোখ সব ঝাপসা হয়ে এসেছে। ঠোঁট নেড়ে বলল, একটু পানি খাবো? সহসা উঠে এলো ইয়াসির, জগ থেকে পানি ঢাললো গ্লাসে। তুষি আছোয়া বসে। ইয়াসির গ্লাস এগিয়ে দিলে কাপা হাতটা বাড়ালো সে। শীর্ণ আঙ্গুলের ঠকঠকানি দেখে ভ্রু বাঁকালো মানুষটা। গ্লাস ধরার আগেই ঢলে পড়তে গেল তুষি। হতবুদ্ধি ইয়াসির ঝট করে এক হাত দিয়ে ধরে ফেলল ওকে। একটা হাওয়াই মিঠাইয়ের মতো তুলতুলে শরীর এসে মিলল তার বুকের ভেতর। ঠিক বক্ষভাগের মাঝখানে মাথা ঠেসে পড়ে রইল তুষি। ইয়াসির চমকে গেল, অবাক হলো। পরপরই গাল চাপড়ে ডাকলো, এই চোর, এই মেয়ে। তুষির জবাব নেই। নেতিয়ে পড়া ঘাড় দেখে জ্ঞান হারিয়েছে বুঝলো ইয়াসির। তার শক্তপোক্ত চেহারায় উদ্বেগ এলো কিছু। অস্থির চিত্তে আশেপাশে চাইলো একবার। সে সময় ঘরের দরজায় দাঁড়িয়ে আইরিন, মুখ জুড়ে আমাবস্যা তার। বিমর্ষ চোখে চেয়ে রইল ইয়াসিরের বুকে থাকা তুষির দিকে। ওকে দেখতেই প্রশ্ন ছুড়ল মানুষটা, ও ছোট মায়ের ঘরে কি করছিল? আইরিনের বুক ধরফর করে উঠল। হঠাৎ প্রশ্নবাণে ভরকালো আরো। ঢোক গিলে বলল, আমি জানি না। ইয়াসির দ্বিতীয় কিছু বলল না। বুক থেকে সরিয়ে তুষিকে শুইয়ে দিল বালিশে। আইরিনের গা জ্বলে গেল তাতে। একে পরিকল্পনা পণ্ড হওয়া, তার ওপর এসব। ক্রোধের স্ফুলিঙ্গ বুকে ঠেসে দাঁত কিরমির করে চলে গেল সে। ইয়াসির ডাক্তার ডেকে এনেছে। মাঝবয়সী মহিলা তিনি, তনিমার খুব ভালো বন্ধু। দুজন একই কলেজে পড়তেন। ভদ্রমহিলা ততক্ষণে স্কুল থেকে ফিরেছেন। তুষির জ্ঞান আসেনি এখনো। মেয়েটার অবস্থা দেখেই তনিমা খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন। গায়ে হাত রাখতেই আটকে উঠলেন পরের দফায়। তুষির জ্বর উঠেছে, পুড়ে যাচ্ছে শরীর। ঘরে তখন 4 জন মোট। ইয়াসির এক কোণে চুপচাপ দাঁড়িয়ে। তনিমা তুষির মাথার কাছে বসেছেন। ভদ্রমহিলা নিজের মতো পরীক্ষা করলেন পাটাকে, বললেন, আমার মনে হচ্ছে ফ্র্যাকচার হয়নি, অন্তত গোড়ালির ফোলাভাব দেখে যা বুঝতে পারছি আর কি। আজকের দিনটা দেখো, পেইনকিলার খেয়ে ব্যথা কমে কিনা। না কমলে একটা এক্স রে করাতে
ঘুমাতে হবে, আর মাথার কাটা দাগ এত গভীর না, সেলাইয়ের দরকার হবে না। আমি ওষুধ লিখে দিচ্ছি, সময় মতো খাওয়ালেই হবে, তনিমা বললেন। কিন্তু অনেক রক্ত বের হয়েছে তো, জামা কাপড়ে কি অবস্থা দেখেছিস? সমস্যা নেই, মাঝে মধ্যে অল্প কাটলেও রক্ত বেশি আসে, চিন্তা করিস না। তবে হ্যাঁ, মেয়েটার চোখ মুখ দেখে আমার বেশ দুর্বল মনে হচ্ছে। ঠিক মতো খাওয়া দাওয়া করে না। কি ইয়াসির স্ত্রীর দিকে খেয়াল টেয়াল রাখো? তনিমার মুখ শুকিয়ে গেল। বিয়ের সময় ফারজানা লন্ডনে ছিলেন, তাই ঘটনার আদ্যপ্রান্ত কিচ্ছু জানেন না। তুষিকে ইয়াসিরের ঘরে দেখে বউ ভেবে নিয়েছেন তিনি। অবশ্য ভুল তো কিছু ভাবেননি, তুষি তো ওর স্ত্রী। কিন্তু ছেলেটা যে ওকে বউয়ের চোখে দেখে না, কথাটায় আবার কিছু বলে না বসে। শঙ্কিত নয়ন ঘুরিয়ে ছেলেকে এক পল দেখলেন তিনি, অথচ ইয়াসির কিছু বলল না। দুহাত বুকে গুজে চুপ করে রইল। তুষি নড়ে উঠল হঠাৎ, একটু একটু করে আলাদা হলো চোখের দীঘল কালো পাপড়িগুলো। অস্ফুট গোঙানি শুনে তনিমা খুব ব্যতিব্যস্ত হলেন, চুলে হাত বুলিয়ে ডাকলেন, তুষি তুষি। মেয়েটা নিভু চোখে চাইল। ফারজানা প্রশ্ন করলেন সাথে সাথে, এখন কেমন লাগছে তোমার? গলায় স্থেতকোপ আর চেহারার অভিব্যক্তিতে তুষি বুঝলো ইনি ডাক্তার। ঠোঁট নাড়ল দুর্বলের মতো, মাথা ঘুরছে। ভদ্রমহিলা কিছু একটা ভাবলেন, শুধালেন পরপরই, বমি পাচ্ছে? লাস্ট সাইকেল মিস করেছিলে কবে? ইয়াসিরের কপাল বেঁকে গেল। তনিমা জিভ কাটলেন আলগোছে। এই রে, ফারজানা কতদূর চলে গেছে? মিনমিন করে বললেন, আরে ওসব কোনো ব্যাপার নয়। ভদ্রমহিলা হাসলেন। পেশেন্টের মুখ থেকেই শুনি না, তুমি বলো তো মামুনি। তুষি শেষেরটুকু বোঝেনি, নিষ্পাপ কণ্ঠে বলল, আমার তো সাইকেল নেই। ভদ্রমহিলা ভ্যাবাচেকা খেলেন, তাকালেন হতভম্ব চোখে। তনিমা হতাশ চিত্তে মাথা নোয়ালেন হাতের ওপর। ইয়াসির মুখ খুলল এতক্ষণে, খুব ধীর অথচ গম্ভীর শোনালো কথাগুলো। এরকম কিছু নয়, আপনি এসব প্রশ্ন বাদ দিয়ে চেক আপ করুন। ফারজানা তনিমার দিকে চাইলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সামান্য হাসলেন রমণী, বললেন, না মানে বিয়ের তো 1 মাসও হয়নি, তার আর কি। ও আচ্ছা, ঠিক আছে, আমি তো পেইন কিলার দিয়েছি, এখন ব্যথার ওপর ডিপেন্ডেন্ট সবকিছু। অনেক সময় ফোলা ভাব বেশি হলে সারতে সপ্তাহখানেক লাগে, তবে ব্যথা বাড়তে থাকলে অবশ্যই হাসপাতালে আসিস, এক্স-রে করে দেখব। আর ব্যথার জন্য জ্বর এসেছে, ওষুধ খেলে কমে যাবে। এখন তাহলে আসি। ঘাড় নাড়ালেন তনিমা। ফারজানা চারকোনা কালো ব্যাগটা তুলে উঠে দাঁড়ালেন, মুচকি হেসে বললেন, ছেলের বউ কিন্তু খুব সুন্দর হয়েছে তনি। ইয়াসিরও দেখতে ভালো, নাতি নাতনির রূপে তো তুই ঝলসে যাবি রে। ইয়াসির সূচক শব্দ করল, মহা বিরক্ত হয়ে শ্বাস ফেলল চোখ বুজে। তনিমা খুব অসহায় চিত্তে হাসলেন। উত্তরে কি বলবেন বুঝতে পারছেন না। ফারজানা আরো কিছু বলতে চাইলেন হয়তো, তবে প্রসঙ্গ কাটাতে ইয়াসির এগিয়ে এলো, হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, আপনি আসুন আমার সাথে। ওরা যেতেই তুষি বলল, কোন সাইকেলের কথা বলল বলুন তো? তনিমা অস্বস্তি গিলে বললেন, ওসব বুঝতে হবে না, তুমি বলো তো তোমার শরীর দুর্বল কেন? খাও না ঠিক করে। খাই তো, একটু চিন্তায় আছি তাই হয়তো। এত কিসের চিন্তা তোমার? কবে বাড়ি যাবে ভাবছো? মুখ কালো করে মাথা নাড়ল তুষি। তনিমা গাল ছুঁয়ে বললেন, নিশ্চয়ই যাবে, ওসব নিয়ে ভেবো না। ইয়াসিরের রাগ পড়লেই দেখবে ও তোমাকে নিয়ে যাবে। এমনি সময় ইয়াসিরের কথায় ভেংচি কাটা তুষি আজ আর যুক্তিতর্কে গেল না, বসে রইল চুপ করে। তনিমা নরম গলায় শুধালেন, ছোটর ঘরে গিয়েছিলে কেন? তাও আবার ওয়াশরুমে? ও বলল পরিষ্কার করতে। অবাক হলেন তিনি। পরিষ্কার করতে? কে বলেছে পরিষ্কারের কথা? তুষির জবাব চটপট, উনিই বলে গেছেন আমাকে দিয়ে ধুয়ে রাখতে। ইয়াসির ঘরে ঢুকেছে তখনই শেষ কথা কানে এলো তার। প্রশ্ন করলো সাথে সাথে, কথাটা কি তোমাকে আইরিন বলেছে? তুষি ফিরে চাইল তড়িৎ বেগে, ওপর নিচ মাথা নেড়ে বলল, মেঝেটা খুব পিচ্ছিল, পা রাখতে গেলাম আর অমনি ফসকে গেল, এত ব্যথা পেয়েছি। ইয়াসির ওসব শুনল না, চেঁচিয়ে উঠল আচমকা, আইরিন আইরিন। অমন দরাজ স্বরে ঘাবড়ে গেল তুষি। তনিমা মিয়ে এলেন আশঙ্কায়, আস্তে করে বললেন, থাক ইয়াসির, ছেড়ে দে, কিছু বলিস না। ইয়াসির শুনবে কিনা বোঝা গেল না। তার চৌকস চোয়ালের দৃঢ়তায় দ্বিধায় ভুগল তুষি। আইরিন ঘরে গিয়ে গুম মেরে বসেছিল। হঠাৎ ডাকে ছুটে এলো মিনিটে, জি ভাইয়া ডাকছিলেন? ছোট মা তোমাকে বলেছে ওকে দিয়ে ওয়াশরুম ক্লিন করানোর কথা? আইরিন ঘাবড়ে গেল, ফ্যাকাশে হলো মুখখানা। হ্যাঁ না যাই বলবে তাতেই বিপদ, তাও মাথা নাড়ল কোনো রকম। ইয়াসির ভ্রু উচালো, তাই ফোন করে দেখবো ছোট মাকে? আইরিন ঢোক গিলল। তার অগোছালো চাহনি আর ঘন ঘন জিভে ঠোঁট চোবানো দশা সূক্ষ্ম চোখে মাপল ইয়াসির। পুরো কণ্ঠে বলল, মিথ্যে বলেছিলে তাই তো? আইরিন চুপ,
কাঁপছে সে। ফ্লোরে কি মেখেছিলে? উত্তর এলো না। ইয়াসির চিৎকার করে উঠল, কি মেখেছিলে? মেঘের মতো গর্জন শুনে কেঁপে উঠল আইরিন। হড়বড়িয়ে বলল, এসে সাবান সাবান। তুষির ঠোঁট ফাঁকা হয়ে গেল। সাবান মাখা ছিল মেঝেতে, সেজন্যই অমন করে আছাড় খেলো ও? তনিমা স্তম্ভিত হয়ে বললেন, আইরিন তুমি ওয়াশরুমে সাবান মেখে এসেছিলে তুষিকে ফেলার জন্য? কি আশ্চর্য, কেন করেছো এমন? আইরিন নিরুত্তর, ডর ভয়ে জুবুথুবু। চোখের কোণ তুলে বুঝতে চাইল ইয়াসিরের অভিব্যক্তি। খুব ঠান্ডা চোখে চেয়ে সে। এমন নিস্পৃহতা দেখে দ্বিগুণ শঙ্কায় চুপসে এলো মেয়েটা। ইয়াসির শান্ত অথচ কড়া গলায় বলল, আমি মেয়েদের গায়ে হাত দিই না, না হলে এক থাপ্পড়ে তোমার গাল থেকে মাড়ি আলাদা করে ফেলতাম। আইরিনের কান্না পেয়ে গেল। একটা সামান্য কাজের মেয়ের জন্য ইয়াসির ভাই এভাবে বলতে পারলেন? ও আবারও বলল, নিশ্চয়ই ওই দিনের প্রতিশোধ নিতে এটা করেছিলে। তুমি নিজে বুঝতে পারছো তুমি কি করেছো? তোমার জন্য একটা মেয়ের মাথা ফেটেছে, পা মস্কেছে, ভেঙেও যেতে পারতো। ইচ্ছে করছে এখনই তোমাকে ঘাড় ধরে বাড়ির বাইরে ফেলে আসি। শুধুমাত্র ফুফির জন্য করলাম না। কিন্তু পরের বার এমন কিছু করতে যেও না আইরিন, আমার দ্বিতীয় রূপ দেখবে তখন। দিস ইজ ইয়োর লাস্ট ওয়ার্নিং। আমি কোষে ধমক ছুড়ল ইয়াসির। চুপ, আমার সামনে থেকে যাও। কি হলো, যাও। অপমানে জর্জরিত আইরিন প্রত্যুত্তরে গেল না। টলমল চোখে একবার তুষির দিকে চাইল। পৃথিবীর সবটুকু উষ্ণতা অক্ষিকুটে এসে ভিড়ল অমনি। দাঁত পিষে ভাবল, তোমার জন্য আজ আমাকে এতগুলো কথা শুনতে হলো। এত অপমান আমি ভুলবো না তুষি। এর দ্বিগুণ ফিরিয়ে দেব। আই সয়ার, এর দ্বিগুণ পাবে তুমি। তনিমা দীর্ঘশ্বাস ফেললেন। খুব আক্ষেপ করে বললেন, আইরিনটা এমন কি করে হলো বলতো স্বার্থ? ও তো এমন ছিল না। হঠাৎ তুষির পেছনে পড়লো কেন এভাবে? তুষি নিজেই বিভ্রান্ত। জ্বর ব্যথা সব ভুলে গেছে বিস্ময়ের তোরে। আইরিনের কোন পাকা ধানে মই দিয়েছিল যে এমন করতে হবে? মেয়েটা বুক ফুলিয়ে শ্বাস নেয়। চোখ দুটো ঘুরে আসে ইয়াসিরের ওপর। মনে পড়ে ওকে কোলে নেয়ার দৃশ্য, মাথায় ওষুধ লাগানোর চিত্রপট, সেই পকেটমার ছেলেদের হাবভাবে ঘুরে বেড়ানো। তুষি কি লজ্জা পেল? এসব স্পষ্ট না হলেও ইয়াসির তাকাতেই চট করে নজর নামিয়ে আনলো সে। তনিমা উসখুস করছেন কিছু বলতে। ইয়াসির কাবার্ডে হাত দিয়েছে। কালকের ফাইলটা ভুলে রেখে গিয়েছিল, ওটা নিতে এসেই ঘটে গেল এসব। ভদ্রমহিলা ছেলেকে দেখলেন কিছু পল, রয়ে শুয়ে বললেন, বলছিলাম কি স্বার্থ, তুষি তো অসুস্থ, আবার পায়েও ব্যথা। এই সময় ওপর নিচ টানাহেঁচড়া না করে তোর ঘরেই বরং থাকুক। ঝট করে ফিরল ইয়াসির। ভীষণ তাজ্জব হয়ে বলল, আমার ঘরে কেন থাকবে? এটা কি হাসপাতাল নাকি? চাউনি আর কথায় তনিমা গুলিয়ে ফেললেন সব। না মানে অসুস্থ দেখে বললাম। স্টোর রুমে তো থাকার পরিবেশ নেই, না আছে একটা খাট, না কিছু। সুস্থ মানুষই থাকতে পারে না ঠিক করে সেখানে। ও ইয়াসির একটু চুপ থেকে বলল, সে ব্যবস্থা আমি করছি, কিন্তু এই চোরের জায়গা আমার ঘরে নেই। তুষির নাকের ডগা ফুললো এতক্ষণে। আবার চোর চোর করছে? বেটা তোর ঘরে থাকতে চায় কে? তনিমা হতাশ হলেন, দীর্ঘশ্বাস ফেলেন একচোট। ভেবেছিলেন এই সুযোগে তুষিকে রেখে যাবেন এ ঘরে। দুটোতে একই কামরায় থাকলে নিশ্চয়ই মন বিনিময় হতো। মুখ ভার করে বললেন, থাক, তোর তাহলে কিছু করতে হবে না। একটু কষ্ট করে নামো তো তুষি, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তুষির এই বিষয়ে মাথা ব্যথা নেই। শরীরে নিস্তেজ হয়ে আসা টের পাচ্ছে সে। মাথা টনটন করছে ব্যথায়। নিশ্চুপ মেয়েটার দুর্বল দেহটা নিয়ে নামতে যায়। ফ্লোরে এক পা ছোঁয়াতেই মাথা চক্কর কাটে। ফের পড়তে গেলে ধরফরিয়ে এসে ধরল ইয়াসির। আবার সেই ঘনিষ্ঠ হলো দুজন। তুষি থমকালো, তাকালো চোখ তুলে। সন্ধি হলো একজোড়া নিষ্পাপ চাহনির সাথে। ইয়াসির ফোঁস করে শ্বাস ঝাড়লো। বুঝলো সে ছাড়া হবে না। তারপর একটু আগের মতোই চট করে কোলে তুললো আবার। তুষি নির্বাক চোখে চেয়ে। ইয়াসির হঠাৎ এমন করে ছোঁয়াতে কোথাও কিছু হচ্ছে কিনা কে জানে। তবে বকবক করা মেয়েটার কথার বানে বাদ পড়েছে আজ। এই যে তুষি বাকবিতণ্ডায় যাচ্ছে না, টু শব্দ করছে না, শুধু চুপটি করে বিস্ময়াভিভূতের মতো ইয়াসিরের দিকে চেয়ে আছে। মানুষটা সোজা বেরিয়ে এলো। পিছু পিছু এলেন তনিমা। তার ঠোঁটে চাপা হাসি। মন তো বলছে এরা একদিন এক হবে, কিন্তু সেই দিনটা কবে আসবে সেটাই জানা নেই। ইয়াসির তুষিকে নিয়ে ইউসার ঘরে ঢুকেছে। সেই একই রকম খাটে বসিয়ে ফিরতেই তনিমা বললেন, এখানে আনলি যে? থাকুক। চলেই যাচ্ছিল সে। দরজা অবধি গিয়ে ফিরল আবার। বলল, মতিকে দিয়ে ওষুধ আনিও, পড়াশোনা জানে না,
ভুলভাল খেয়ে ফেলবে। ইউসাকে বলবে দেখে শুনে খাওয়াতে, আর এই মুহূর্তে একে দিয়ে কাজ করানোর দরকার নেই। ইয়াসির বেরিয়ে গেল, কোথাও তার টিকিটাও নেই, অথচ চেয়ে রইল তুষি। যতদূর চোখ যায় দেখলো সে, পরপরই হুঁশ পেয়ে সরালো নজর, মাথা রাখলো বালিশে। তনিমা গায়ে কাঁথা টেনে দিলেন, চুলে হাত বুলিয়ে বললেন, তুমি বিশ্রাম নাও, আমি খাবার নিয়ে আসছি কেমন। বিকেল নাগাদ এক ভ্যান ভর্তি করে কিছু মালপত্র এলো সৈয়দ ভবনের দোরগোড়ায়। শওকত বাড়ি ফিরেছেন মাত্রই এত ফার্নিচার দেখে কিছু বিভ্রান্ত হলেন। সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখলেন তনিমা নিজ দায়িত্বে লোক দিয়ে সেসব স্টোর রুমে ঢোকাচ্ছে। প্রশ্ন ছুড়লেন তিনি, কি এসব, কে পাঠালো? তনিমার মুখ হাসি হাসি খুব। বললেন, স্বার্থ পাঠিয়েছে তুষির ঘরের জন্য। অমনি চেহারা টান টান করে ফেললেন শওকত। কৌতূহল মিলিয়ে মুখাবে বিরক্তি এসে ভিড়ল। অতিষ্ঠ আওড়ালেন, আদিক্ষেতা, বউ মানে না, আবার তার জন্য জিনিসপত্র কেনে। পুলিশের চাকরি না করে রাজনীতি করলেই পারত যত সব। অহেতুক চোটপাট করে চলে গেলেন তিনি। তনিমা মাথা নাড়লেন দুপাশে। কেন যে সবাই এত রুষ্ট মেয়েটার প্রতি? মানুষ হয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করলে কি এমন হয়? তুষির ঘরের জন্য একটা খাট, একটা ছোটখাটো ওয়ার্ড্রপ আর একটা টেবিল কিনেছে ইয়াসির। লোকজন এসে সেসব ঠিকঠাক করিয়ে দিল। রেশমিকে সাথে নিয়ে ঘরটা নতুন করে ঝাড়মোছ করলেন তনিমা। ময়লার আস্তরণে জমে থাকা রুম বসবাসের দারুণ জায়গা হলো নিমিষে। তুষি এখন ঘরে। ইউসা আর তনিমা দুজনে ধরে ধরে খুব সাবধানে নামিয়েছে মেয়েটাকে। ঘরের চেহারা দেখে বিস্ময়ে চোখ কপালে উঠেছে তার। ততাধিক অবাক হলো এসব ইয়াসিরের কিনে দেয়া শুনে। তার ওই হতবাক দৃষ্টি হয়তো বুঝে ফেলল ইউসা। মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলল, দেখলে ভাইয়া তোমার জন্য আনিয়েছে। আমার কি মনে হয় জানো, ভাইয়ার এখন তোমাকে নিয়ে সামথিং সামথিং হয়। সামথিং সামথিং কি? ইউসা ফিসফিস করলো, অয়ন ভাইয়ের জন্য আমার মাঝে যেটা হয় সেটা। তুষি ফোঁস করে শ্বাস পেল। তার নীরস মুখ দেখে ইউসা বলল, মাথা ব্যথা করছে? না, একটু পায়ে। ও কথা কেড়ে নিল, পা ব্যথা? আচ্ছা দাঁড়াও, আমি একটু তেল গরম করে আনি, মালিশ করে দিলে আরাম পাবে। এরপর তোমার ওষুধও আছে। তুষিকে কিছু বলার সুযোগই দিল না। দুরন্ত পায়ে ছুটে গেল মেয়েটা। কক্ষের ছোট জানালা ছাপিয়ে বাইরে চাইল তুষি। অন্ধকার চেপে বসা আকাশের দাদির মুখটা ভেসে উঠল হঠাৎ। মেয়েটার বুক হু হু করে অমনি। কতদিন দাদিকে দেখে না, দাদির হাতে খায় না। এই যে আজ ওর মাথা ফেটে গেল, দাদি থাকলে কেঁদে কেটে ভাসিয়ে দিত নিশ্চয়ই। তুষি উদাস চিত্তে হাসলো। ও কখনো কাঁদে না। যত ঝড় আসুক, বিপদ হোক, তুষি আর পাঁচটা মেয়ের মতো ফ্যাসফ্যাস করে চোখের জল ফেলেনি। মন খারাপ হয়েছে, মাথা বিগড়ে গেছে, কিন্তু নাকের জলে চোখের জলে হয়নি। তুষি শেষ কেঁদেছিল ছোটবেলায়, যেদিন স্কুল থেকে ওর নাম কাটিয়ে দিল দাদি। এরপর থেকে তুষি খুব শক্ত একটা পাথর হলো। গায়ে যতই ঠোকা লাগুক, চোখে জল আর আসে না। অয়ন বাড়ি ফিরল সবে। ঘেমে নিয়ে ক্লান্ত সে। কনইয়ের ভাঁজে সাফেদ অ্যাপ্রন ঝুলিয়ে চৌকাট মারাতেই সামনে পড়ল ইউসা। ওড়না দিয়ে গরম তেলের বাটি ধরে নিয়ে যাচ্ছে কোথাও। সঙ্গে সঙ্গে ডাকলো সে, ইউসা। বসার ঘর ফাঁকা তখন। অয়নের ভরাট জমাট স্বর নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হলো। চমকে ফিরল মেয়েটা। পুরুষালী প্রিয় মুখটা দেখে হাসি ফুটল ঠোঁটে। ও তুমি কখন এলে? এসেছি 2 ঘন্টা হবে। এতক্ষণ বসে বসে ঘুমাচ্ছিলাম, দেখিসনি? ইউসা ঠোঁট উল্টালো। এভাবে বলছো কেন? হাতে কি? গরম তেল। কেন? তুষির পা মুচকে গেছে, মালিশ করে দেব? অয়নের কপালে ভাঁজ পড়ল। চাইছিল জিজ্ঞেস করবে না, মুখ ফসকে বেরিয়ে এলো তাও। কি করে হয়েছে? ইউসার কণ্ঠে উদ্বেগ। ওয়াশরুমে পা পিছলে পড়ে গেছে, মাথাও ফেটেছে জানো। অয়ন নিচের ঠোঁট কামড়ালো। একবার ভাবলো পড়েছে, ওর কি? পরের বার ভাবলো ও তো ডাক্তার, শিশুবিদ হোক যাই হোক, ডাক্তার তো। মনুষ্যত্বের খাতিরেও একবার কি দেখে আসা উচিত নয়? ছোট করে বলল, দেখি চল। ইউসা খুশি হয়ে গেল। সদ্য ফোটা কামিনীর মতো নিষ্কলুষ হাসলো সে। অয়ন সামনে হেঁটে যায়, আর মানুষটার চওড়া পিঠ দেখে দেখে পা বাড়ায় সে। তুষির ব্যথা না কমলেও মনে আনন্দ। নরম খাটে কোমল গদি, জামা কাপড় রাখার জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে সব আছে এখন। কাঠের শক্ত কাঠে পিঠ মিলিয়ে বসে চারপাশ দেখছিল সে। এর মাঝেই ঢুকলো অয়ন। এক টুকরো সাদা আলোতে ফর্সা মেয়েটার ওপর সরাসরি নজর পড়ল তার। বুকের কোথাও একটা
একটা বিদ্যুৎ স্ফোরণ হলো। এ যেন তীব্র শব্দে আছড়ে পড়া বাজ। খুব অস্থিরতা জেঁকে বসলো ঘাড়ে। ইউসা বলল, তোষি, ভাইয়া এসেছেন তোমাকে দেখতে। তোষি ফিরল এদিকে। অয়নকে দেখেই ঝলমল করে উঠল। ব্যস্ত হয়ে বলতে গেল, ভেতরে আ। অথচ শরীরটা নাড়াতেই ব্যথা পেল ফের। ছোট্ট একটা নিনাদ বেরিয়ে এলো ঠোঁট ফুঁড়ে। অয়ন লম্বা পায়ে এগিয়ে এলো অমনি দাঁড়ালো ঠিক মুখোমুখি। তোষির চোখের দিকে না চেয়ে সোজা পায়ে ফেললো নজর। বেশ ফুলেছে। ডাক্তার দেখিয়েছিলি? হ্যাঁ, ফারজানা আন্টি এসেছিল, পেইন কিলার দিল। এরপরেও ব্যথা বাড়লে এক্স-রে। ঔষধ খাইয়েছিস? হ্যাঁ। অয়ন কপালের দিক চাইলো এবার। ব্যান্ডেজ দেখে বলল, তুই ব্যান্ডেজ করেছিস? না, আমি তো ক্লাসে ছিলাম। প্রেসক্রিপশন কোথায়? মাঝখানে তোষি বলল, আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। এত ভালো কথাতেও চটে গেল অয়ন। চোখ রাঙিয়ে বলল, তুমি চুপ করো। মেয়েটা হতভম্ব হয়। ঠোঁট উল্টে ইউসার পানে চায় একবার। কি করেছে ও? কাল সেধে কফি খাওয়ানো লোক অহেতুক এমন ধমকালো কেন? ইউসার চোখেও প্রশ্ন। অয়ন ভাই তো মেজাজি মানুষ নন, ধমক টমক ওনার সাথে যায় না। কি হলো হঠাৎ? কিন্তু ওসব জিজ্ঞেস করতে পারল না। তার দোনমনার মাঝেই শক্ত গলায় শুধালো অয়ন, প্রেসক্রিপশন কোথায়? ইউসা চোখ দিয়ে দেখালো, ওই তো টেবিলে। অয়ন গিয়ে হাতে তুলল সেটা। হুট করে পাতলা কাগজের ওপর দিয়ে তুষির দিকে চাইলো সে। কেন চাইলো জানে না, তবে 2 সেকেন্ড নিষ্পলক মেয়েটাকে দেখলো অয়ন। কোকড়া চুল ছেড়ে রাখা, মাথায় ব্যান্ডেজ, একটা বাচ্চার মতো ঠোঁট উল্টে বসে আছে। কি নিষ্পাপ ললিত সুন্দর মুখ, গোধূলির মতো নির্মল অথবা বকুলের ন্যায় স্নিগ্ধ। হবে কিছু একটা। পরপরই সে চোখ সরালো, যেন হুঁশ এসেছে এক্ষুনি। গলা ঝেড়ে বলল, সব ঠিকঠাক আছে, তাও কোনো সমস্যা হলে আমি আছি, ডাকিস। মাথা নাড়ল ইউসা। আচ্ছা, আমি তো আজ রাতে ওর সাথে ঘুমাবো, তোমার কিছু লাগলে আমাকে বলবে। হ্যাঁ, ফোন করলেও হবে। মেয়েটা আশায় ছিল সায় দেবে অয়ন, বলবে হয়তো, তোকেই তো ডাকবো, তুই ছাড়া কে আছে আমার। কিন্তু হলো না এমন। বরং রুক্ষ স্বরে বলল সে, আমার কিছু দরকার নেই। তারপর হনহনে পায়ে ঘর ছাড়লো অয়ন। ইউসা আহত হলো, দীর্ঘশ্বাস ফেললো, বিড়বিড় করলো মনে মনে, তোমার নেই, আমার তো আছে, আর আমার তোমাকেই দরকার অয়ন ভাই, দিয়ে দাও না। তুষি হাতটা টানলো তখনই। তেল পড়ে যাবে ভেবে ধরফরিয়ে বাটিটাকে আরো চেপে ধরল ইউসা। ধপ করে বসে পড়লো সামনে। গোল চোখে বলল, কি হয়েছে তোমার? এই ভাইকে বিটকেলটার ভূতে ধরেছে? আমাকে কিভাবে ধমক দিল দেখলে? আমি আর কখনো কারো প্রশংসাই করব না। বাইরে থেকে ফিরেছে তো বোধহয় মেজাজ ঠিক নেই। ভাইয়া এমনিতে খুবই নরম মানুষ। তারপর চপল পায়ে গিয়ে ঘরের দৌড় দিল ইউসা। সামনে এসে ফিসফিস করলো, আমি যে অয়ন ভাইকে পছন্দ করি, কাউকে বলনি তো? না, কাকে বলবো? গদগদ হয়ে পড়লো সে। থ্যাংক ইউ। বাড়িতে কেউ কিন্তু কিচ্ছু জানে না। আগে অনার্সটা শেষ করি, তারপর এ নিয়ে উঠে পড়ে লাগবো। আচ্ছা। ইউসা ভ্রু গোছায়। তোমার কি হয়েছে বলো তো? আজ কেমন কেমন লাগছে। শরীর বেশি খারাপ বুঝি? কিন্তু জ্বর তো নেমে গেছে তাহলে? তুষি উত্তর দিতে পারল না। ও নিজেই জানে না ওর কি হয়েছে। শুধু টের পাচ্ছে অন্তঃপুরের কোথাও একটা গোল হয়ে ঘুরছে কিছু, যার অনুভূতি লাভার ন্যায় তপ্ত, আবার হিমের মতো শীতল, কখনো আবার পাথর সম ভারী। কিন্তু কি এটা?